কখনো ভেবেছেন মাত্র কয়েক ঘন্টায় আর নামমাত্র খরচে বিদেশ ঘুরে আসা সম্ভব? হ্যাঁ, আজ আমরা যাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়, তাও আবার একদম বাই রোডে। ব্যাগপত্র গুছিয়ে শুরু করলাম এই চমৎকার রোমাঞ্চকর যাত্রা। ঢাকা থেকে বাই রোডে আগরতলা ভ্রমণ অত্যন্ত সহজ ও কম খরচে বিদেশ ভ্রমণের এক দারুণ অভিজ্ঞতা। ঢাকা থেকে ট্রেনে করে সরাসরি চলে এলাম আখাউড়া রেল স্টেশনে। সেখান থেকে অটো করে চলে গেলাম আখাউড়া স্থলবন্দরে। এখানে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশনের কাজ শেষ করতে হয়। এবং কাগজপত্রের প্রক্রিয়া শেষ করে বর্ডার পার হতেই চোখের পলকে বদলে গেল চারপাশের পরিবেশ। সবাইকে স্বাগতম ভারত ভূখণ্ডে। অটো করে বর্ডার থেকে মাত্র কয়েক কিলোমিটার এগোলেই আপনি পৌঁছে যাবেন আগরতলার প্রাণকেন্দ্রে। এখানের রাস্তাগুলো কি চমৎকার পরিষ্কার এবং চারদিকে সবুজ আর শান্ত পরিবেশ। ফ্রেন্ডস, আজকের আমাদের ট্রিপটি হচ্ছে ইন্ডিয়ার ত্রিপুরা আগরতলাতে। সো আমরা অন্যান্য স্টেটে আগে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, তো আজকে আমি আছি আগরতলাতে। সো আমরা দুইজন এসেছি এই ভ্রমণটিতে 2 দিনের জন্য। তো আমরা যেই সঙ্গীটির সাথে নিয়েছি সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের 350 সিসির গাড়িটি। সো এইটা আমরা 2 দিন এই গাড়িটি ইউজ করেই সবগুলো জায়গাতে যাব। আমাদের প্ল্যান আছে, অনেকগুলো প্ল্যান আছে। সো আপনাদেরকে সবগুলো আমরা কভার করে দেখানোর চেষ্টা করব। সো আমি আশা করছি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, যেন আগরতলা আসলে আপনারা কি কি দেখতে পাবেন সব কিছু আপনারা এই ভিডিও দেখে হয়তো কিছুটা আইডিয়া পাবেন। সো আগরতলার মধ্যে অন্যতম একটি ট্যুরিস্ট প্লেস হচ্ছে উজয়ন্ত প্যালেস। সো এটা খুবই পপুলার। সো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আমরা তো এখন উজয়ন্ত প্যালেসের মেইন গেট দিয়ে ভিতরে ঢুকেছি, অনেকটুকুই এসেছি। আপনার কাছে যতটুকুই আসছি এটা কেমন লেগেছে? আসলে উজয়ন্ত প্যালেসটা হচ্ছে ত্রিপুরা সরকারের একটা সরকারি মিউজিয়াম। আসলে আমরা যেহেতু এখন ভিতরে যাই নাই, তবে বাইরে থেকে মনে হচ্ছে আসলে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। চারিদিকে একটা সুন্দর গ্রিনারি, আমরা আমাদের ডান পাশে লেক দেখতে পাচ্ছি এবং সামনে সুউচ্চ মিনার বিশিষ্ট সেই ব্রিটিশ স্থাপত্যশৈলীর একটা ভবন আমাদের সামনে আছে। আমরা যাই সামনের দিকে, দেখি ভিতরে কি আছে। উজ্জয়ন্ত প্রাসাদ হল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ, যা বর্তমানে উত্তর পূর্ব ভারতের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্রীয় জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার রাজ পরিবারের সাথে তার সুগভীর সম্পর্কের সূত্রে এই প্রাসাদের নাম রেখেছিলেন উজ্জয়ন্ত প্রাসাদ। 1897 সালের এক ভয়াবহ ভূমিকম্পে আগের রাজবাড়িটি ধ্বংস হয়ে যাওয়ার পর মহারাজা রাধাকিশোর মাণিক্য 1899 থেকে 1901 সালের মধ্যে এই প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। 1972-73 সালে ত্রিপুরা সরকার এটি রাজপরিবারের কাছ থেকে কিনে নেয় এবং 2001 সাল পর্যন্ত এটি রাজ্যের বিধানসভা ভবন হিসাবে ব্যবহৃত হতো এবং 2013 সাল থেকে এটি জাদুঘর হিসাবে উন্মুক্ত করা হয়। প্রাসাদটি ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীতে নির্মিত, যেখানে মোঘল এবং ব্রিটিশ নব্য ধ্রুপদী নকশার এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। বিশাল এই শ্বেতশুভ্র প্রাসাদে 3টি উচ্চ গম্বুজ রয়েছে, যার কেন্দ্রীয় গম্বুজটি 86 ফুট উঁচু। প্রাসাদের সামনে মোঘল শৈলীর বিশাল বাগান, কৃত্রিম হ্রদ এবং মনোরম মিউজিক্যাল ফাউন্টেন ঝর্ণা রয়েছে, যা সন্ধ্যায় ফ্ল্যাডলাইটের আলোয় দারুণ দেখায়। এই প্রাসাদের ভেতরে চমৎকার কাঠের সিলিং, টাইলসের মেঝে এবং কারুকার্যময় দরজা রয়েছে। বিশেষ আকর্ষণ হল চীনা কারিগরদের দিয়ে তৈরি চাইনিজ রুম, জাদুঘর ও গ্যালারি। প্রাসাদের ভেতরের জাদুঘরে মোট 20টি গ্যালারি রয়েছে। এখানে উত্তর পূর্ব ভারতের আদিবাসীদের জীবনধারা, সংস্কৃতি, ঐতিহ্য এবং মাণিক্য রাজবংশের বিভিন্ন প্রাচীন ভাস্কর্য, মুদ্রা ও স্মারক প্রদর্শিত হয়। বিশ্বকবির স্মৃতি রক্ষার্থে এখানে একটি বিশেষ রবীন্দ্র গ্যালারি রয়েছে।
উজ্জয়ন্ত প্রাসাদ সাধারণত প্রতিদিন সকাল 10:15 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে প্রতি সোমবার এটি সম্পূর্ণ বন্ধ থাকে। প্রবেশ মূল্য: ভারতীয় নাগরিকদের জন্য টিকিট মূল্য 50 রুপি এবং বিদেশি পর্যটকদের বাংলাদেশি সহ জন্য মূলত 250 রুপি। আমি যেখানে অবস্থান করছি এটার নাম হচ্ছে নেহরু পার্ক। এটা আগরতলার যেই পোস্ট অফিস আছে এখান থেকে হয়তো 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের দূরত্ব হবে। এটা কাছাকাছি, বাট আমি নেহরু পার্কের ভিতরে ঢুকে যেটা ফিল করতে পেরেছি, আমি ঘুরে ঘুরে দেখেছি, সেটা হচ্ছে পার্কটা খুবই ছোট। এখানে আসলে বাচ্চাদের বিনোদনের জন্য খুব একটা কিছু নেই, এটা হচ্ছে কাপলদের জন্য একটু একটু টাইম কাটানোর ব্যবস্থা আছে। এর বাইরে এমনিতে গাছগুলো এবং সুন্দর করে পরিপাটি করে ছোট অবস্থায় সুন্দর করে সাজিয়ে রেখেছে। সো আমার কাছে খারাপ লাগেনি, আপনারা আসলে হয়তো ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি দুর্গাবাড়ি টি স্টেট। তো আমরা এই মুহূর্তে উজ্জয়ন্ত প্যালেস পার হচ্ছি। তো আমরা এখন দুর্গাবাড়ি টি স্টেটের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা লোকেশন ফলো করে করে যাচ্ছি। তো আমরা যেহেতু বাইক নিয়েছি, সেক্ষেত্রে আমরা গুগল ম্যাপটার উপর ভরসা রেখেই প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসে যাব। সো আমরা যাই, স্টার্ট করে দেখি কী কী দেখতে পাই আমরা। আমার সাথে আমার ট্যুর পার্টনার যিনি আছে তার সাথে পরিচয় করা দিব। সে নিজের পরিচয়টা একটু আপনি নিজেই দিন, যে অ্যাকচুয়ালি কে আপনি এবং কেন আসছেন। হ্যালো ভিউয়ার্স, আমি জুয়েল। আসলে আমি ঘুরতে পছন্দ করি, বরাবরের মতো ইন্ডিয়ার অনেক স্টেটে গিয়েছি। তো আমাদের একদম দেশের কাছেই ত্রিপুরা ভারতের একটি প্রদেশ, সেই প্রদেশে আমাদের আসা হয়নি। তো আমরা প্ল্যান করে ফেললাম যে খুব শর্ট একটা ট্যুর। আমরা আজকে এসেছি এবং আমরা 2 দিন স্টে করবো এখানে, এবং চেষ্টা করব ত্রিপুরার যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো। তো আমার হাতের ডান পাশে খুব সুন্দর চা বাগান দিয়ে শুরু হয়েছে, খুব চমৎকার চা বাগান দেখতে পাচ্ছি, একদম সবুজ, খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ লাগছে। তো আমাদের এখানে আসলে এই পুরো যে চা বাগান, আমি চোখে এখন যা দেখছি পুরোটাই চায়ের বাগান। তো আমরা সোজা যাব, একদম লাস্ট মাথা পর্যন্ত যাব। অ্যাকচুয়ালি আমি যা ভাবছি, এটা আসলে চারদিকেই যে মিডল সেন্টারটি আছে এর চারদিকেই হচ্ছে সুন্দর চা বাগানে বেষ্টিত আছে। তো আমরা যেই চাগুলো খাই সাধারণত ইন্ডিয়ার দার্জিলিং বা এখন আমার দেখায় আগরতলায়ও সুন্দর চায়ের বাগান আছে। তার মানে আমরা যে চাগুলো খাচ্ছি হয়তো আমাদের সিলেটের বাইরে, যদি ইন্ডিয়া থেকে যেগুলো আমরা ইম্পোর্ট করি সাধারণত, সেগুলা এখান থেকেই যায় অথবা দার্জিলিং থেকে যায়। তো আমরা পৌঁছে গেছি, এটাই হচ্ছে দুর্গাপুর টি স্টেটের মিডল সেন্টার। অসাধারণ লাগছে, খুব সুন্দরভাবে উপর থেকে নিচের দিকে। এগুলো সাধারণত বড় পাহাড় এটা বলা যাবে না, অ্যাকচুয়ালি এগুলা টিলা বলা যায়। তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ইয়েস, আমরা একদম মাঝামাঝিরও পরে চলে এসেছি, আমরা শেষের দিকে যাচ্ছি। এই দিকটাতে খুব সুন্দর ঠান্ডা পরিবেশ, সত্যিকার অর্থে খুব ভালো লাগছে। আজ আমাদের গন্তব্য বিখ্যাত জলপ্রাসাদ নীরমহল। আগরতলা শহর থেকে নীরমহলের দূরত্ব প্রায় 53 কিলোমিটার।
আগরতলা শহর থেকে বাই রোডে সরাসরি নীরমহল পাবলিক ট্রান্সপোর্ট বা ট্যাক্সিতে যাওয়া যায়। যদিও আমরা বাইকে গিয়েছি। বাসে যেতে চাইলে প্রথমে আগরতলা শহরের নাগেরজলা বাসস্ট্যান্ডে গিয়ে সেখান থেকে মেলাঘরের উদ্দেশ্যে নিয়মিত লোকাল বাস এবং শেয়ার্ড জিপ ট্যাক্সি ছেড়ে যায়। মেলাঘর পৌঁছাতে জনপ্রতি আনুমানিক ৫০ থেকে ৬০ রুপি খরচ হয় এবং সময় লাগে প্রায় ১ থেকে ২ ঘণ্টা। মেলাঘর বাস ড্রপিং পয়েন্টে নেমে নীরমহল ঘাটে যাওয়ার জন্য প্রচুর অটো রিকশা বা টোটো পাবেন। লোকাল অটোতে শেয়ারে গেলে ভাড়া মাত্র ১০ রুপি, আর পুরো অটো রিজার্ভ করলে ৪০-৫০ রুপি নিতে পারে। আর আপনি যদি প্রাইভেট কার বা সিএনজি রিজার্ভ করে যেতে চান, তাহলে আগরতলা শহরের যে কোনো প্রান্ত থেকে সরাসরি মেলাঘর রুদ্রসাগরের ঘাটের জন্য গাড়ি রিজার্ভ করতে পারেন। সেটার ভাড়া পড়বে আনুমানিক ১৫০০ থেকে ২০০০ রুপি। মেলাঘরের মূল ঘাটে পৌঁছানোর পর রুদ্রসাগর হ্রদ পার হয়ে আপনাকে মূল প্রাসাদে যেতে হবে, আর সেটি নৌকাতে যেতে হবে। সাধারণ লোকাল মোটর বোটে শেয়ারে গেলে জনপ্রতি ৩০ থেকে ৫০ রুপি ভাড়া পড়ে। ঘাট থেকে মূল প্রাসাদে যাওয়ার উপায় নৌকা ভ্রমণ। মেলাঘরের রাজঘাট বা মূল ঘাটে পৌঁছানোর পর রুদ্রসাগর হ্রদ পার হয়ে আপনাকে মূল প্রাসাদে যেতে হবে। নৌকার প্রকার ও ভাড়া: সাধারণ লোকাল মোটর বোটে শেয়ারে গেলে জনপ্রতি ৩০ থেকে ৫০ রুপি ভাড়া পড়ে, তবে শেয়ার্ড বোট যাত্রীপূর্ণ না হওয়া পর্যন্ত সাধারণত ছাড়ে না। সময় বাঁচাতে বা একা যাতায়াত করতে চাইলে ৬০০ থেকে ১০০০ রুপি দিয়ে পুরো স্পিড বোট বা দেশি নৌকা রিজার্ভ করে নিতে পারেন। সময়: ঘাট থেকে নৌকা যোগে মূল প্রাসাদে পৌঁছাতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। নীরমহল, যার অর্থ পানির প্রাসাদ, এটি ভারতের ত্রিপুরা রাজ্যের মেলাগড়ে অবস্থিত উত্তর পূর্ব ভারতের একমাত্র এবং সমগ্র ভারতের মাত্র ২টি জলপ্রাসাদের মধ্যে একটি। বিশাল রুদ্রসাগর হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত এই অনন্য রাজপ্রাসাদটি তার অপূর্ব স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। ত্রিপুরার মাণিক্য রাজবংশের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ১৯৩০ সালে এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করেন। প্রাসাদটির কাজ সম্পূর্ণ হতে প্রায় ৮ বছর সময় লেগেছিল এবং ১৯৩৮ সালে এটি উদ্বোধন করা হয়। এটি রাজপরিবারের গ্রীষ্মকালীন অবকাশ যাপন এবং বিনোদনের কেন্দ্র হিসাবে এটি তৈরি করা হয়েছিল। এটি ব্রিটিশ কোম্পানি মার্টিন অ্যান্ড বার্ন প্রাসাদটি নির্মাণ করে। প্রাসাদটির নকশায় হিন্দু এবং মোঘল ইসলামিক স্থাপত্য শৈলীর এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। এর বাইরের মিনার ও গম্বুজগুলো দেখতে অনেকটা মোঘল দুর্গের মতো। নীরমহল মূলত ২টি অংশে বিভক্ত। এক, অন্দরমহল, এটি ছিল রাজ পরিবারের নিজস্ব থাকার জায়গা। ২, বাহির মহল, এটি ব্যবহৃত হতো নিরাপত্তা রক্ষী, থিয়েটার এবং রাজকীয় অতিথিদের বিনোদনের জন্য। পুরো প্রাসাদটিতে মোট ২৪টি কক্ষ রয়েছে। প্রাসাদের ভেতরে একটি সুন্দর উন্মুক্ত বাগান বা লন রয়েছে। এই প্রাসাদের ভেতরেই সরাসরি নৌকা ভেড়ানোর জন্য একটি বিশেষ মোটর বোট ঘাট রয়েছে, যা দিয়ে রাজপরিবারের সদস্যরা সরাসরি অন্দরমহলে প্রবেশ করতে পারতেন। রুদ্রসাগর হ্রদ ও প্রাকৃতিক সৌন্দর্য: ৫.৩ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বিশাল রুদ্রসাগর হ্রদের ঠিক কেন্দ্রে এই প্রাসাদটি ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে। শীতকালে এই হ্রদে প্রচুর পরিযায়ী পাখি আসে, যা পর্যটকদের জন্য এক দারুণ আকর্ষণ। প্রতি বছর জুলাই আগস্ট মাসে এই হ্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন। ভ্রমণকারীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে। সন্ধ্যার সময় এখানে একটি আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যা প্রাসাদের ইতিহাসকে তুলে ধরে। নীরমহল ভ্রমণের সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ মাস, শীতকাল। তবে বর্ষাকালে হ্রদ পানিতে টইটুম্বুর থাকায় প্রাসাদের সৌন্দর্য অন্যরকম রূপ নেয়। কম সময়ে বিদেশ ভ্রমণের ক্লান্তিহীন ও দারুণ এক অভিজ্ঞতা এই ঢাকা আগরতলা রোড ট্রিপ। তাই ভিসা আর সময় থাকলে আজই প্ল্যান করে ফেলতে পারেন আগরতলা।